সেনা ও পুলিশের ৮ কর্মকর্তাকে গণহত্যার মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ। উপদেষ্টা পরিষদের ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া। আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ ইস্যুতে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বললেন ফখরুল। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে ব্লকেট। বন্ধের নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির তাগিদ। এবং 40 টাকায় টিসিবি ট্রাকে মিলছে আলু। সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছে সরকার। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে মজুল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। 1 মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 8 সদস্যদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গোটা দুনিয়া দেখবে এই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ হয়েছে। প্রতিবেদনে বিস্তারিত। আশুলিয়া ইয়ামিন হত্যা, লাশ পুড়িয়ে দেওয়া, যাত্রাবাড়ির নির্বিচারে গুলিসহ গণহত্যার নানা অভিযোগের মামলায় দ্বিতীয়বারের মতো বুধবার কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে 2টি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হয়। এজলাসে চিফ প্রসিকিউটর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের নির্দেশে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ করেছেন। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের অপরাধ বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে তুলনা করেন। প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাসের সময় চান। আদালত 1 মাসের সময় আবেদন মঞ্জুর করেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই কারণে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স,
লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিন জিয়াউল হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী ওকালতনামা দায়ের করলে আদালত তা মঞ্জুর করেন। যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না যেটা হচ্ছে এখন, যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের 7 খুন নিয়ে যখন মামলা কথা হবে তখন বলা হবে। আগামী 19 ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত 8 জনকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে। সিউল আহমেদ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি। বেলা 11টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সচিবালয়ের 6 নম্বর ভবনের 13 তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। আইনটি সংশোধন হলে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে ট্রাইব্যুনাল সেই দল বা সংগঠনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সচিবালয় থেকে যুক্ত হবেন সহকর্মী আজহার লিমন। বাকিটা জানবো তার কাছ থেকে। লিমন, জানাবেন উপদেষ্টা পরিষদে আজ আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো? উজ্জ্বল, সচিবালয়ে রয়েছি আমরা। যেটি এখানে দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শেষ, তবে শেষ এবং দেখছি যে কয়েকজন উপদেষ্টা ওই উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ করে ওনারা নিচে নেমে এসেছেন। তবে প্রধান উপদেষ্টা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর প্রথমবার এই সচিবালয়ে অফিস করছেন এবং ওনার দায়িত্বে 2টি মন্ত্রণালয় রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং 2টি বিভাগ রয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ। তো উনার এই দায়িত্বে যে মন্ত্রণালয়গুলো সরাসরি যে দায়িত্ব রয়েছে, উনি সেই মন্ত্রণালয়গুলোর খোঁজখবর নিচ্ছেন, সেখানে উনি দাপ্তরিক কাজ করছেন। তবে তার আগে আপনাকে জানিয়ে রাখতে পারি যে বেলা 11টা থেকে এই সচিবালয়ে এই 6 নম্বর ভবনে এই উপদেষ্টার জন্য নির্ধারিত যে কক্ষ, সেইখানে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এবং আমরা তখন দেখেছিলাম যে উপদেষ্টা পরিষদের যে 2 জন সদস্য, আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প ও গণপূর্ত বিভাগের যিনি উপদেষ্টা এই আদিলুর রহমান, ওনাকে এখানে অভিবাদন জানিয়ে এখানে ভিতরে নিয়ে গেছেন এবং মোটামুটি 1 ঘন্টা যাবৎ কিন্তু বৈঠকটি 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু বৈঠকটি হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2024, অর্থাৎ আগে যে আইনটি ছিল সেই আইনটির একটা সংশোধনীর খসড়া এই উপদেষ্টা পরিষদে আজকে উপস্থাপন হবার কথা, এবং তারা অনুমতি দিলে হয়তো এই আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ হবে এবং সেই অধ্যাদেশ আইন অনুসারে কিন্তু এই আইসিটি যেখানে গণহত্যার বিচারটি হচ্ছে সেখানে সেই বিচারটি সম্পন্ন হবে। আমরা যে বিষয়গুলো জেনেছি যে অনেকগুলো সংশোধন আনছে এই কারণে যে ওখানে বিচারের যে মেয়াদ বা শাস্তি কী হবে এগুলোর অনেক কিছু নির্ধারিত ছিল না, ওইগুলি স্পষ্ট করে আইনটি যেমন সংশোধন করা হচ্ছে। একই সঙ্গে যারা আসামি রয়েছে তাদেরকে সেই আসামিদের অধিকার সুরক্ষার জন্য বিদেশ থেকে আইনজীবী নিয়ে আসার যে অনুমতি, সেই ধরনের বিধানও কিন্তু এই নতুন আইনে যুক্ত করা হচ্ছে। তবে আসলে কি হচ্ছে এটি আসলে উপদেষ্টারা বের হয়ে এখানে যখন সংবাদ সম্মেলন করবেন তখন উজ্জ্বল আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিতে পারবো। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল অংশ নেবে না। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দান কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিবেদনে বিস্তারিত।
চলতি বছর 3 বার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টের স্মরণকালে ভয়াবহ বন্যার মোকাবেলা করে জেলাটি। প্রায় 2,500 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার বাসিন্দারা। বুধবার ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরির সামগ্রী বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায়, পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না। রাজনৈতিক দল কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। এদিন বিকেলে ফেনীর আরেক উপজেলা ছাগলনাইয়াতে বিপ্লব ও সংহতি সমাবেশ করবে দলটি। শারমিন পুতুল, এখন ফেনী। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও পরবর্তী শুনানির জন্য একই দিন ঠিক করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি সরকারের বিরুদ্ধে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, রক্ষণাবেক্ষণ ও ঠিকাদার নিয়োগে অনিয়মে 158 কোটি টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুর্নীতির মামলা করে দুদক। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিভিন্ন সময় মামলার 8 আসামি মারা যাওয়ায় বাকি 8 জনের বিরুদ্ধে বিচার কাজ চলমান রয়েছে। বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে বারবার। সবশেষ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার 20 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান তারা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শুরু করে পরবর্তী শুনানির জন্য 27 নভেম্বর দিন ধার্য করেছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের 5 দিন ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন, শুধুমাত্র হয়রানি করতে তাদের এসব মামলায় আসামি করা হয়েছে। শুনানি শেষে আনিসুল হকের 5 দিন ও জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ মোট 8 জনকে। সোনারুজ দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পলক জুনায়েদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আরেকজন হলো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব রিমান্ডে যায়। ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলোতে তালা ঝুলিয়ে দেয় তারা। বিস্তারিত হুমায়ুন কবিরের পাঠানো প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহতের প্রতিবাদে কর্মসূচি চলছে। ক্যাম্পাস ব্লকেট, সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ ঘটনায় এক ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বুধবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে, আমাদের মেডিকেল সেন্টারের যে অপ্রতুলতা দুর্বলতা এগুলোর একটা জায়গা আছে, এবং আমাদের যে অনিয়ম দুর্নীতি সেটার একটা বহির্প্রকাশ হচ্ছে আমাদের রাঁচি বোনটা মারা গেছে। মেডিকেল সেন্টার যেটা জাহাঙ্গীরনগরে অবস্থিত সেটা আরেকটু উন্নত হতো। তার যে ইনস্ট্রুমেন্ট দরকার, ইকুইপমেন্ট দরকার, তা যদি থাকতো পর্যাপ্তভাবে, ডাক্তারদের উপস্থিতি যদি থাকতো, তাহলে হয়তো রাঁচি এখন আমাদের সাথে থাকতো। আজকে রাঁচি, কালকে অন্য কেউ হইতে পারে। আমরা চাই একটা নিরাপদ ক্যাম্পাস। আমরা ইতিমধ্যে 8 দফা দাবি দিয়েছি, যেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সকল ক্লাস পরীক্ষা বয়কট করেছি। আমাদের ক্যাম্পাস যেটাকে আমরা নিরাপদ ভাবি, যেখানে আমরা সুরক্ষিত ভাবি, সেইখানে মানে আমাদের একটা সহপাঠী, আমাদের একটা বান্ধবী মারা গেছে, মেনে নেওয়া যায় না। ক্যাম্পাসের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জাবি ছাত্র নেতারা। এই ধরনের মৃত্যু অপ্রত্যাশিত, একটি ফুল অকালে ঝরে পড়ল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি, নিরাপদ ক্যাম্পাসের জন্য এখনই যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন তারা। ফুটপাত, স্পিড ব্রেকার দিতে হবে, আর যেন কোনো রাঁচি অকালে ঝরে না যায়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে রাঁচির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। গেল মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা রাঁচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এখন সাভার। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ব্লকেট কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? উজ্জ্বল, আসলে আফসানা করিম রাঁচির মৃত্যুর পর থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা 8 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং তারা বলছেন 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত আসলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে এভাবে অটোরিকশা দ্বারা একজন শিক্ষার্থী নিহতের ঘটনা, আসলে তাদের একজন ফোনকে হারানোর ঘটনা তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমি আসলে এই মুহূর্তে যেখানে রয়েছি সেন্ট্রাল ফিল্ডের একেবারেই পাশে, এই মুহূর্তে কিন্তু রাঁচির গায়েবানা জানাজা চলছে সেন্ট্রাল ফিল্ডের মাঠে এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন এবং গায়েবানা জানাজার জন্য তারা তাদের বিক্ষোভ কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছেন। জানাজার পরেই হয়তো তারা আবার বিভিন্ন স্লোগানে মুখরিত করবেন ক্যাম্পাস প্রাঙ্গণ। একটু জানিয়ে রাখছি, গতকাল সন্ধ্যা 7টার পর আসলে শহীদ মিনার পাশে নতুন কলাভবনের বিপরীতে আসলে শহীদ মিনার থেকে কলাভবনের দিকে যাওয়ার পথে আসলে আফসানা করিম রেচিকে একটি দ্রুতগতির একটি অটোরিকশা এসে সজোরে ধাক্কা মারলে তিনি একটি গাছের সাথে ধাক্কা লাগলে আসলে তার দাঁতের ঠোঁটের যে অংশ সেখানে পাঁজরগুলো আসলে খুলে বের হয়ে যায় এবং কয়েকটি দাঁতও কিন্তু সেখানে পড়ে যায় এবং তাকে তাৎক্ষণিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই কিন্তু রাঁচির মৃত্যু হয়। এবং তারা শিক্ষার্থীরা বলছেন এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বলছেন। এর আগেও 2022 সালে এমন একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা সম্পূর্ণ প্রশাসনকে দায়ী করছেন। প্রশাসন যদি কার্যকর কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা আরো বড় ধরনের আন্দোলন নিয়ে মাঠে আসবেন, এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং তারা কিন্তু ক্যাম্পাসের 4টি ফটকে আসলে প্রবেশের তালা ঝুলিয়ে দিয়েছে এবং ক্যাম্পাসে তারা কিন্তু আজকে কোনো রকম অটোরিকশা বা কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করতে দেয়নি। এই ছিল ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর কয়েক জায়গায় বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকরা। এই মুহূর্তে দয়াগঞ্জ থেকে বিক্ষোভের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, একটু জানতে চাই সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? সানি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে সেখানকার বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানতে চাই।
3 দিন আগে বন্ধ করার জন্য যে আদেশ হাইকোর্টের রায় দিয়েছে তার প্রতিবাদে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে আন্দোলন করছে। একই সাথে আজকে রাজধানীর দয়াগঞ্জে কিন্তু কিছুক্ষণ আগে আন্দোলন হয়েছে বলে আমাদের এখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আমাদের এখানে পুলিশ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে যে পুলিশ বক্সটি আছে সেটিকে এক প্রকার ভাঙচুর অবস্থায় দেখা যাচ্ছে। একই সাথে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও তারা আমাদেরকে জানিয়েছে। শুধু পুলিশ কর্মকর্তারা ছাড়াও এখানে নাকি সাধারণ ছাত্র জনতার কয়েকজন আহত হয়েছে তাদের এই হামলায়। আমরা মূলত জানেন রাজধানীতে কয়েক লক্ষ রিক্সা চলাচল করে, এর মধ্যে কিন্তু বেশিরভাগই রয়েছে ব্যাটারি চালিত রিক্সা এবং বিশেষ করে 5 আগস্টের পর আমরা দেখতে পেরেছি যে এই যে ব্যাটারি চালিত রিক্সার কিন্তু চলাচলটা সর্বত্র শুরু হয়, অর্থাৎ মেইন রোড থেকে শুরু করে হাইওয়ে সড়কগুলোতেও তাদের একটা দৌরাত্ম্য দেখা যায়। একই সাথে সেই বন্ধের দাবিতে এর কারণে কিন্তু বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আপনি জানেন যে সম্প্রতি গতকালকেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় কিন্তু এক শিক্ষার্থী এখানে নিহত হয়েছেন এবং একই সাথে কিন্তু তাদের কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই কিন্তু তারা যত্রতত্র রিক্সা চালিয়ে থাকে। এর ফলে কিন্তু দেখা যায় যারা প্যাডেল চালিত রিক্সা চালক আছেন তারা কিন্তু বেশিরভাগ জায়গায় হয়তো তাদের যে একটা আয়ের যে ব্যবস্থা সেটাও কিন্তু কমে আসছে। অর্থাৎ তাদের আধিপত্যের কারণে কিন্তু প্যাডেল চালিত যে রিক্সা, যেটা আসলে অনেক পুরনো, যেটা বেশ অনেক আগে থেকে যে রিক্সাটা রাজধানীতে ছিল, সেই রিক্সায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রিক্সা চলাচলটা বেশ কমে যাচ্ছে এবং তাদেরও একটা দাবি দেওয়া ছিল যে এই রিক্সা যেন বন্ধ হয়ে যায়। এর ফলে কিন্তু আমরা জানি যে তাদের একটা কোর্টে আপিল করা হয়। আপিলের মাধ্যমে হাইকোর্ট নির্দেশনা যে আগামী 3 দিনের মধ্যে মহানগর এলাকায় কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে না। সেই প্রতিবাদেই কিন্তু মূলত তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। আমরা এখানে আসার পর যেটা দেখতে পারি যে দয়াগঞ্জ মোড়ে যে পুলিশ বক্সটা থাকে সেখানে কিন্তু আপাতত বেশ কিছু পুলিশ সদস্যরা তারা এখানে অবস্থান করছে। একই সাথে আমরা এটা এসে দেখলাম যে এখানে গ্লাস থেকে শুরু করে সব কিছু প্রায় ভাঙচুর অবস্থার মধ্যে আছে। তো এখানে শুধু তারাই না, আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথেও কথা বলেছি, তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি পুলিশ সদস্য তাদের সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে এখানে উৎসুক জনতারও কিছু ভিড় রয়েছে। তো মুক্তি, সবশেষ ব্যাটারি চালিত রিক্সার সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিক্সার চালকরা। রাজধানীর দয়াগঞ্জ থেকে সে খবর জানাচ্ছিলেন সানি মৃধা। 7 কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার ঢাকা কলেজের 183তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান কিভাবে স্বতন্ত্র পরিচয় দেয়া যায় সেজন্য একটি কমিটি করা হবে। এই কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই কলেজগুলো নানা সমস্যা ও সংকটে রয়েছে। দাবি থাকলে রাস্তা অবরোধ না করে যথাযথ জায়গায় জানানোর আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছে সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকের কার কি ভূমিকা কেমন ছিল তা যাচাই করে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে তারা এই ধরনের শব্দ ব্যবহার করেছে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় সম্পাদকদের উপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে সাংবাদিকদের সম্মতিমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজবোর্ড, বেতন সুরক্ষা, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ 8টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি 2009 থেকে
24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেকের হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। জুলাই আন্দোলনের সময় বেসরকারি চাকরিজীবী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর, নাগরিক কমিটির নেতা ডাক্তার রাহাত। মুরাদ দীর্ঘদিন রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 18 জুলাই গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে মিরপুরের সেনপাড়ায় হঠাৎই ঘাড়ে গুলি লাগে তার। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গত 21 জুলাই থেকে এইচডিইউতে ভর্তি ছিলেন তিনি। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে। এবার 40 টাকায় টিসিবি ট্রাকে শুরু হলো আলু বিক্রি। সকালে রাজধানী টিসিবি ভবনের সামনে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছে সরকার। তবে দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.87%। খাদ্যপণ্য বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় বেড়েছে মূল্যস্ফীতি। এর প্রভাব পড়েছে দেশের নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। বছরব্যাপী সরকারি উদ্যোগে ট্রাকে চাল, ডাল, তেলের মতো পণ্য বিক্রি হলেও আলুর মতো সহজলভ্য পণ্য সেভাবে তালিকায় ছিল না। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে ট্রাকে 40 টাকা দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। খুচরা বাজারে মানভেদে আলুর দাম 70 থেকে 120 টাকা। ভর্তুকি মূল্যের আলু কেনার বন্দোবস্তে তাই দীর্ঘ লাইন। একজন 3 কেজি করে আলু কিনতে পারছেন। দাম পড়ছে কেজি প্রতি 40 টাকা। যে ইনকামে দিত, আর এইভাবে দিতে যদি দেয় রেগুলা, তাইলে তো মনে করেন যে আমাদের জন্য একটু সুবিধা হয় কি, ভালো হয় কি। প্রয়োজন মতো না পারলে যতটুকু উপকার হয় এটাই তো করতে আসে। উপকার তো হইতেছে, কিন্তু রোজ ডায়াবেটিস ব্যবসা দাঁড়াইতে পারি না, কষ্ট হয়ে যায়। বাজার যে সিন্ডিকেটটা, মানে এক একজন এক এক রেট ভাবে দাম বাড়াচ্ছে, এভাবে তো এই ট্রাকে আজকে এক জায়গা দিচ্ছে আর এক জায়গা, আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে। দেশে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে দায়ী সিন্ডিকেট, এ অনেক পুরনো খবর। বাণিজ্য উপদেষ্টা বলছেন, এবার সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনা সংস্কারে মনোযোগ তাদের। একটা সিন্ডিকেটের কথা বলছেন, তার মানে একটা মুষ্টিমেয় লোক এই কাজে সংযুক্ত আছেন। উত্তর একটাই, অধিকতর বাণিজ্যিকভাবে ইনক্লুড করা, আমদানির বিভিন্ন শুল্ক, বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরো অধিকতর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। অফকোর্স এই ধরনের ব্যবসায় সংযুক্ত তো আর কালকেই হয়ে যাবে না, সেটা যেন একটা প্রক্রিয়াধীন একটা বিষয়। তবে দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। দীর্ঘমেয়াদে অবশ্যই এটা সমাধান না, দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেটার জন্য মানে এই সর্বকালীন সরকারের যতটুকু করণীয় ততটুকু তো করবেনই, এবং পরবর্তী রাজনৈতিক সরকার নিশ্চয়ই এই ব্যাপারে, এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা একটা, যারা রাজনীতিবিদ ওনারাই দীর্ঘমেয়াদে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন বলে আমরা আশা করি। এছাড়া বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। এবার ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি পয়েন্টে ট্রাক সেল পরিচালনা করবে টিসিবি, যেখানে আলুর পাশাপাশি প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা ও চাল 30 টাকায় কেনার সুযোগ রয়েছে। দেবরাজ দেব, এখন, ঢাকা। চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও 15 লাখ টাকা সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোররাত থেকে সকাল পর্যন্ত সিআরবি, বিআরটিএ, গোয়ালপাড়া সড়ক ঘিরে অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায়, এলাকাটিতে মাদক সম্রাট হাত কাটা ইদু অবস্থান করছে। এমন তথ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট 9 প্লাটুন সদস্য অভিযানে অংশ নেয়। তবে অভিযানে তাকে পাওয়া না গেলেও প্রায় 10টিরও বেশি মামলার আসামি তার বোন
হিরোনিকে আটক করা হয়। গাজায় অপহৃত জিম্মিদের ফেরত দিলে $50 লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর ক্রমাগত রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলে বাড়ছে হতাহতের সংখ্যা। উল্টো দিকে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের সামরিক বাহিনীতে নিহত সদস্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41-এ। নিজেদের শান্তিরক্ষীদের দেশের ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতির জন্য দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। হিজবুল্লাহর একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। বুধবার গোষ্ঠীটির বেশ কয়েকটি ড্রোন তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে প্রায় 1 ঘণ্টা যাবৎ চালু রাখা হয় সাইরেন। এর আগে মঙ্গলবার রামাত ডেভিড এয়ারবেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় 34 বার আক্রমণ চালায় হিজবুল্লাহ। এতে আহত হন বেশ কয়েকজন। তবে নিরাপত্তা সংখ্যাকে পাশ কাটিয়ে ইসরায়েলিদের মন জয়ের নতুন কৌশল অবলম্বন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে অপহৃত জিম্মিদের মুক্তি দিলে $50 লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি সন্ধানদানকারী ব্যক্তি ও তার পরিবারকে ইসরায়েলে থাকার ব্যবস্থা করা হবে। নেতানিয়াহু জানান, উপত্যকায় হামাসের শাসনের দিন শেষ। ביעד החשוב שלנו, החמאס לא ישלוט בעזה. אנחנו מחסלים את היכולות הצבאיות שלו בצורה מרשימה מאוד. אנחנו עוברים ליכולות השלטוניות שלו. এদিকে গাজা ও লেবাননে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আইডিএফের হামলায় লেবাননের সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা অর্ধশত ছুঁই। বাদ যায়নি জাতিসংঘ শান্তিরক্ষীর সদস্যও। এমন পরিস্থিতিতে লেবানন থেকে নিজেদের শান্তিরক্ষীদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। গাজার জাবালিয়ায় এক বেসামরিক ভবনে হামলায় চলছে উদ্ধার কাজ। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিরসনে সমঝোতা চলছে। Negotiating this potential resolution. We want to see the full implementation of UN Security Council Resolution 1701, so both Israelis and Lebanese civilians can return to their homes. দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর বন্ধ করা হলেও তা সাময়িক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কাতার সরকার বর্তমানে কোনো ধরনের মধ্যস্থতায় নেই। তাই দেশটিতে হামাসের অফিসও বন্ধ রয়েছে। হামাসের সদস্যরাও কাতারে অবস্থান করছেন না। নাফি আরমান মনন, এখন শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন। জিয়াউল মামুন সহ সেনা ও পুলিশের 8 কর্মকর্তা গণহত্যার মামলায় কারাগারে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ ইস্যুতে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বললেন ফখরুল। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। এবং অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে ব্লকেট। বন্ধের নির্দেশনার প্রতিবাদে রাজধানীতে চালকদের বিক্ষোভ। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।